মুভির শুরুতে আমরা ব্যাকগ্রাউন্ডে ডেভিড নামের একজনের ভয়েস শুনতে পাই। সে বলে, আমরা কখনো তাদের থেকে খুব দূরে থাকতে পারি না যাদের আমরা ঘৃণা করি। হয়তো এ কারণেই যাদের আমরা ভালোবাসি তাদের খুব বেশি কাছাকাছি যাওয়াও ঠিক নয়। এরপর আমরা দেখতে পাই দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বুক চিরে একটি জাহাজ ধীরে ধীরে এগিয়ে চলেছে। গন্তব্য এক অজানা দ্বীপ। সেই দ্বীপে ডেভিড আবহাওয়ার অফিসার হিসেবে কাজ করতে যাচ্ছে, কারণ হঠাৎ করে ওই দ্বীপে আবহাওয়ার আচরণ বদলে যেতে শুরু করে। আর সরকার জানতে চায় কেন সেখানে এত দ্রুত পরিবর্তন ঘটছে। ডেভিডকে সেখানে 1 বছর থাকতে হবে। এই সময় তার কাজ হবে চারপাশের আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা ও তথ্য সংগ্রহ করা, আর 1 বছর পর ফিরে আসা। জাহাজে আমরা ক্যাপ্টেন অ্যালেক্সকে দেখতে পাই। সে দূরবীন দিয়ে ডেভিডকে দ্বীপ দেখায় আর বলে, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এরপর কিছু সময় পার হলে তারা ছোট্ট একটি নৌকায় করে দ্বীপে নামে। চারপাশে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যায়, কিন্তু তারপরও ডেভিড কেমন যেন একটা নিস্তব্ধতা অনুভব করে। তাদের ছাড়া দ্বীপে আর কোনো জনমানব চোখে পড়ে না। নৌকায় ডেভিডের দরকারি জিনিসপত্র, কাগজপত্র আর পুরো 1 বছরের খাবার আছে। এরপর ডেভিডের সাথীরা সেসব জিনিস নিয়ে দ্বীপের দিকে এগিয়ে যায়। সেখানে আমরা একটি ছোট্ট কাঠের বাড়ি দেখতে পাই, আর অন্য পাশে একটি উঁচু বাতিঘর বা লাইট হাউস দেখা যায়। রাতের বেলায় এই লাইট হাউস থেকেই আলো জ্বেলে দ্বীপ পাহারা দেওয়া হয়। এই ছোট ঘরেই ডেভিড থাকবে। তারা ঘরের ভেতরে ঢোকে, কিন্তু কাউকে খুঁজে পায় না। যদিও রবার্ট নামের আগের একজন আবহাওয়াবিদ এখানে থাকার কথা ছিল। আজ থেকেই তার জায়গায় ডেভিড কাজ শুরু করবে, কিন্তু ঘরের ভেতরে কেউ ছিল না। সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। এরপর তারা লাইট হাউসের দিকে যেতে থাকে। পথে তারা পাথরের মধ্যে কিছু লেখা দেখতে পায়। সেখানে লেখা থাকে, জ্যাক ইজ দ্য কিং। ধীরে ধীরে তারা লাইট হাউসের দিকে যায় আর দেখে এক অদ্ভুত দৃশ্য। পুরো লাইট হাউস ঘিরে আছে ধারালো কাঠের খুঁটি। দেখে মনে হয় কেউ ইচ্ছে করে লাইট হাউসটিকে বাইরের দুনিয়া থেকে আলাদা করে রেখেছে। এরপর অ্যালেক্স আর ডেভিড লাইট হাউসের গেটে বারবার ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। তারা বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকে, তবুও কোনো সাড়া মেলে না। শেষমেশ তারা জোরে ধাক্কা দিয়ে দরজাটি খুলে ফেলে, তারপর ভেতরে ঢুকে পড়ে। তারা লাইট হাউসের একেবারে ওপরের তলায় গিয়ে দেখতে পায় একজন মানুষ শুয়ে আছে। তার নাম জ্যাক। তারা জ্যাককে জাগিয়ে তোলে এবং পুরনো আবহাওয়া অফিসার সম্পর্কে জিজ্ঞেস করে। তখন জ্যাক বলে তার এক ভয়ঙ্কর রোগ হয়েছিল আর সেই রোগে সে মারা গিয়েছে। ক্যাপ্টেন তখন জিজ্ঞেস করে তার মৃতদেহ কোথায়। জ্যাক এবার বলে হয়তো কোনো কিছু খেয়ে ফেলেছে। একথা শুনে ডেভিড আর ক্যাপ্টেন দুজনেই অবাক হয়ে যায়। তারা ভাবে জ্যাকের মানসিক অবস্থা হয়তো ঠিক নেই, দেখতে সে অনেকটাই পাগলের মতো। তারা রবার্টের মানে আগের আবহাওয়াবিদের কোনো খোঁজ পায় না। এরপর ক্যাপ্টেন ডেভিডকে বলে তুমি চাইলে আমাদের সঙ্গে ফিরে যেতে পারো, কিন্তু ডেভিড বলে না, এই আবহাওয়া আর বাতাস আমার সঙ্গেই থাকবে। আমার কিছুই হবে না, ভয় পাওয়ার কিছু নেই, আমি এখানেই থাকতে চাই। তখন ক্যাপ্টেন তাকে একটি বন্দুক দিয়ে বলে এই জায়গাটা যতটা নিরাপদ মনে হয় আসলে ততটা নাও হতে পারে, এটা রাখো, দরকার হলে কাজে লাগাবে। তারপর ক্যাপ্টেন জাহাজে ফিরে যায় আর ডেভিড দ্বীপে একা থেকে যায়। এরপর দেখা যায় ডেভিড সমুদ্রের ধারে দাঁড়িয়ে ভাবছে এখন থেকে 12 মাসে জায়গায় তাকে একা থাকতে হবে, সবার থেকে অনেক দূরে, আর নিজের মতো করে কাজ করতে হবে। কত অদ্ভুত এই জীবন। তারপর ডেভিড ধীরে ধীরে ঘরটিকে গুছিয়ে ফেলে যেন সে আরামে থাকতে পারে। একসময় সে ঘরের একটি পুরনো ড্রয়ারে একটি ডায়েরি দেখতে পায়। ডায়েরিটা রবার্টের লেখা, সেই পুরনো আবহাওয়া অফিসার যে 1913 সালে এই দ্বীপে এসেছিল। আমরা দেখতে পাই ডায়েরিতে দ্বীপ নিয়ে অনেক কিছু লেখা আছে, কিন্তু সবকিছু স্পষ্ট না, অনেক তথ্য অসম্পূর্ণ। ডেভিড মন দিয়ে প্রতিটি লাইন পড়ে। ডায়েরির পাতায় পাতায় কিছু অদ্ভুত আকৃতির মৎস্য প্রাণীর ছবি আঁকা থাকে। ডেভিড বুঝতে পারে না রবার্ট কেন এমন ছবি এঁকেছিল। তার মনে হয় হয়তো সে একা ছিল, তাই সময় কাটানোর জন্য এসব এঁকেছে। এরপর ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে ডেভিডের চোখ পড়ে রবার্টের স্ত্রীর একটি ছবিতে। ডায়েরিটি পড়তে পড়তে সে ক্লান্ত হয়ে পড়ে। ধীরে ধীরে তার চোখ লেগে আসে এবং সে ঘুমিয়ে যায়। পরদিন সকালে সে নিজের কাজ শুরু করে। হঠাৎ সে দেখতে পায় একটি জায়গায় কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো আছে। তাদের মাঝখানে রাখা আছে কিছু সামুদ্রিক ঝিনুক। সব মিলিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত গোলাকার ছক। সে কিছুক্ষণ অবাক হয়ে দেখে আর ভাবে হয়তো এসব জ্যাক করেছে। এরপর সে আবার আবহাওয়ার তথ্য সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। কাজের ফাঁকে সে দূরবীন দিয়ে লাইট হাউসের দিকে তাকিয়ে দেখে জ্যাকের সঙ্গে আরেকজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পরই দেখে শুধু জ্যাকই আছে। সে ভাবে হয়তো সে চোখে ভুল দেখেছে।
এরপর রাতে ডেভিড কফি হাতে নিয়ে সেই ডায়েরিটি পড়ছিল। এমন সময় হঠাৎ দরজায় ঠকঠক শব্দ হয়। সে ভাবে হয়তো জ্যাক এসেছে। ডেভিড তার নাম ধরে ডাকে, কিন্তু কোনো উত্তর আসে না। তখন সে একটি ল্যাম্প হাতে নিয়ে সামনে এগিয়ে যায়। ঠিক তখনই তার কানে একটি অদ্ভুত শব্দ আসে। আমরা দেখতে পাই দরজার নিচ দিয়ে একটি অজানা কিছুর হাত ভেতরে ঢুকে আসে। তবে হাতটি মানুষের মতো নয়, আকারে লম্বা, বাঁকা আর দেখতে ভয়ানক নীল। ডেভিডের বুক আতঙ্কে কেঁপে ওঠে। সে সঙ্গে সঙ্গে দৌড়ে বেসমেন্টের দিকে পালিয়ে যায় আর সেখানেই লুকিয়ে পড়ে। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই সেই অজানা প্রাণীটি ঘরের ভেতরে ঢুকে পড়ে। ধীরে ধীরে ঘুরে ঘুরে সে ডেভিডকে খুঁজতে থাকে। বেসমেন্টের ভেতর থেকে ডেভিড একটি সরু ফাটলের ভেতর দিয়ে সেই প্রাণীটিকে দেখার চেষ্টা করে। হঠাৎ সে দেখে সেই প্রাণীর চোখ দুটো তার দিকে তাকিয়ে আছে। ডেভিড সাথে সাথে একটি ছুরি দিয়ে সেই প্রাণীর চোখে আঘাত করে। প্রাণীটি বিকট শব্দে চিৎকার করে সরে যায়, কিন্তু ডেভিড ভয়ে আর বের হয় না। পুরো রাত জেগে আতঙ্ক আর অজানা ভয়ের ছায়ায় কাটায়। ভিডিওর এই পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই এমন একটি অ্যাপ সম্পর্কে, যার অফিসিয়াল পার্টনার সিরিয়া এবং পিএসজি, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস সহ সকল লাইভ ম্যাচের রিয়েল টাইম আপডেট দেখতে পাবেন এবং ম্যাচ অ্যানালাইসিস করে পেতে পারেন আকর্ষণীয় সব গ্যাজেট ও পুরস্কার। আর স্ক্রিনে দেওয়া আমার প্রোমোকোড ব্যবহার করলে প্রথম ডিপোজিটে পাবেন 200% পর্যন্ত বোনাস। তাই বিস্তারিত নির্দেশনা পেতে পিন কমেন্টটি দেখে আসতে পারেন। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন ছিল। এসব অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে, তাই এ সমস্ত অ্যাপ থেকে দূরে থাকুন। পরের দিন সকালে ডেভিড বেসমেন্ট থেকে ধীরে ধীরে বের হয়। সে ঘরের ভেতরে রক্ত দেখতে পায়। তারপর বাইরে গিয়ে দেখে বালুর উপর কিছু পায়ের ছাপ আছে। সেগুলো মানুষের পায়ের ছাপের মতো মনে হয় না, আকৃতি অস্বাভাবিক বড়। পায়ের ছাপগুলো সোজা সমুদ্রের দিকে চলে গিয়েছে। তখন ডেভিড বুঝতে পারে জ্যাক কেন লাইট হাউসের চারপাশে ধারালো কাঠের খুঁটি বসিয়ে রেখেছে। নিশ্চয় সেই অদ্ভুত প্রাণীটির জন্য। আর সে সেটাও বুঝে ফেলে। প্রাণীটি কেবল রাতে আসে, দিনের বেলা ঠান্ডা সমুদ্রের পানিতে লুকিয়ে থাকে। এরপর ডেভিড বুঝতে পারে এই ছোট্ট ঘর আর নিরাপদ না। তাই সে দৌড়ে লাইট হাউসের দিকে যায় আর দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে, জ্যাক, দরজা খোলো, আমাকে ভেতরে আসতে দাও। কিন্তু জ্যাক ওপর থেকে তার উপর ময়লা পানি ফেলে আর বলে, তোমার তো সেই জাহাজের সঙ্গে ফিরে যাওয়া উচিত ছিল। ডেভিড হতাশ হয়ে ফিরে আসে। সে বুঝে যায় তার এই ছোট্ট ঘরেই থাকতে হবে। আর যদি সেই প্রাণী আবার আসে, তাই সে সব রকম প্রস্তুতি নিতে শুরু করে। সে প্রতিটি জানালা কাঠ দিয়ে বন্ধ করে দেয়, চারপাশে ধারালো কাঠের খুঁটি বসিয়ে দেয়, গেটের সামনে পুরনো কাগজের বই ছড়িয়ে দেয়। তারপর সেগুলোর উপর তেল ছিটিয়ে দেয়, যেন দরকার হলে আগুন জ্বালানো যায়। এরপর সে ঘরের ভেতরে একটি পুরনো বাক্সে বন্দুক খুঁজে পায়, সাথে অনেক গুলিও পাওয়া যায়। এগুলো পেয়ে তার মনে কিছুটা সাহস আসে, যদিও বুকের ভেতর এখনো ভয় জমে আছে। তারপর দেখা যায় সূর্য ধীরে ধীরে ডুবে যেতে থাকে, চারদিক অন্ধকার হয়ে আসে। ডেভিড বন্দুক হাতে নিয়ে ঘরের এক কোণে বসে থাকে। হঠাৎ সে এক অদ্ভুত গর্জনের মতো শব্দ শোনে। ডেভিড জানালার ফাঁক দিয়ে বাইরে তাকায়, আর তখন সে ভয়ে শিউরে ওঠে। আমরা দেখতে পাই সমুদ্র থেকে একে একে উঠে আসছে অনেকগুলো অদ্ভুত মৎস্য প্রাণী। তাদের শরীর কিছুটা নীলচে আর চলাফেরা ভয় ধরানোর মতো। সবাই একসাথে ডেভিডের ঘরের দিকে এগিয়ে আসে। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে তারা দরজা ভাঙার চেষ্টা শুরু করে। ডেভিড ভয়ে ভয়ে বন্দুক দিয়ে গুলি ছুটতে থাকে। কিছু প্রাণী মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু যেগুলো বেঁচে আছে তারা আরও বেশি হিংস্র হয়ে ওঠে। তারা এখন আরও জোরে জোরে দরজায় ধাক্কাতে থাকে। ডেভিড একের পর এক গুলি চালাতে থাকে। একসময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে সে দরজা খুলে দ্রুত বাইরের বই কাগজে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, আর সে আগুন দেখে প্রাণীগুলো ভয় পেয়ে পালাতে শুরু করে। কিন্তু তখনই ঘটে আরেকটি বিপদ। আগুন দরজায় লেগে যায়, তারপর ধীরে ধীরে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ডেভিড তাড়াতাড়ি একটি মোটা চাদর শরীরে জড়িয়ে দরজা ধাক্কা দিয়ে বের হয়ে আসে। তারপর সে লাইট হাউসের পাশে একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। তখন দেখা যায় তার ডান হাতটি আগুনে পুড়ে গিয়েছে। আর ঠিক সেই সময় হঠাৎ করে বৃষ্টি নামে। সেই বৃষ্টিতে আস্তে আস্তে আগুন নিভে যায়। সকালে দেখা যায় ডেভিডের ঘরটি পুরোপুরি পুড়ে গিয়েছে। এখন আর সেখানে থাকা সম্ভব নয়। সে বুঝতে পারে যেভাবেই হোক তাকে বেঁচে থাকতে হলে লাইট হাউসেই আশ্রয় নিতে হবে। তারপর সে বন্দুকটি হাতে তুলে নেয় আর পাথরের আড়ালে বসে জ্যাকের জন্য অপেক্ষা করতে থাকে। আর ভাবতে থাকে জ্যাক বাইরে এলে সে তার উপর আক্রমণ করবে। কিছুক্ষণ পর জ্যাক পানি নিতে বাইরে আসে। ডেভিড তার পিছু নেয়, আর এক সময় সে জ্যাকের দিকে বন্দুক তাক করে।
হঠাৎ জ্যাকের পাশ থেকে এক অদ্ভুত প্রাণী লাফিয়ে ডেভিডের উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই ডেভিড সে অদ্ভুত প্রাণীটির দিকে গুলি করতে গেলে জ্যাক চিৎকার করে বলে, না, ওকে গুলি করো না, এটা আমার পোষা প্রাণী, ওর নাম জেরি, ওকে মেরো না। তখন ডেভিড বলে, আমি ওকে মারব না, কিন্তু এর বিনিময়ে আমাকে লাইট হাউসে থাকতে দিতে হবে। আমার কাছে অনেক গুলি আছে, 1 বছরের খাবারও আছে। জ্যাক শেষমেশ রাজি হয়। তারপর তারা একসাথে সেই ছোট্ট ঘরটিতে যায়। আর ডেভিডের বেঁচে থাকার জন্য খাবার আর জিনিসপত্রগুলো তারা একে একে লাইট হাউসে নিয়ে আসে। তখন ডেভিড জ্যাককে বলে, তুমি হয়তো আগের আবহাওয়াবিদকেই লাইট হাউসে ঢুকতে দাওনি, তাই সে মারা গিয়েছে। কিন্তু জ্যাক কিছুই বলে না, চুপ করে থাকে। পরের দিন সকালে আমরা দেখতে পাই সে অদ্ভুত প্রাণীটিকে, যার নাম জেরি। সে চুপচাপ ডেভিডের পুড়ে যাওয়া হাতটি চাটছে। ঘুমের মধ্যে ডেভিড তার হাতে ঠান্ডা ঠান্ডা অনুভব করে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়, আর সে প্রাণীটিকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। আর তখন প্রাণীটি সরে যায়। ডেভিড তখন দেখে তার পোড়া হাতটি একদম ঠিক হয়ে গিয়েছে। এখান থেকেই বোঝা যায় জেরি নামের এই প্রাণীটির মধ্যে অলৌকিক শক্তি আছে। সে যে কোনো ক্ষত নিরাময় করতে পারে, আর তার শরীর অনেক ঠান্ডা। এ কারণেই মুভিটির নাম কোল্ড স্কিন। এরপর সেখানে জ্যাক আসে আর ডেভিডকে বলে, জেরিকে ভয় পাওয়ার কিছু নেই, সে কারো ক্ষতি করে না, সবসময় আমার কথাই চলে। তখন ডেভিড বলে, এই রহস্যময় প্রাণীটির কথা আমাদের দুনিয়ার সামনে তুলে ধরতে হবে। এমন ঘটনা অলৌকিক বললেও কম বলা হয়। সমুদ্রের নিচ থেকে উঠে আসা এক নারী আকৃতির প্রাণী, যে মানুষের মতো ব্যবহার করে। এটা বিশাল একটি আবিষ্কার। এই সত্য সামনে এলে আমরা দুজনেই বিখ্যাত হয়ে যাব, সারা দুনিয়ায় আমাদের নাম ছড়িয়ে পড়বে। কিন্তু জ্যাক একেবারে ভিন্ন রকম ভাবে। সে বলে, আমার কোনো খ্যাতি লাগবে না, এই দ্বীপই আমার জন্য যথেষ্ট। কারণ এই দ্বীপে একা নিজের মতো করে বাঁচা যায়, কাউকে কোনো জবাবদিহি করতে হয় না, কারণ আমি কিছু বলতে হয় না, কাউকে দেখে হিংসা করতে হয় না। আর সমাজে মানুষ একা থাকতে পারে না, প্রত্যেককেই কারো না কারো অধীনে থাকতে হয়, গোলাম হয়ে থাকতে হয়। কিন্তু এখানে জ্যাক নিজেই রাজা এবং নিজের নিয়মে চলে। এর জন্যই আমরা মুভির শুরুর দিকে পাথরে লেখা দেখেছিলাম, জ্যাক ইজ দ্য কিং। তখন হঠাৎ জ্যাকের শরীরে একটি আঘাতের চিহ্ন দেখে ডেভিড জিজ্ঞেস করে, এটা কিভাবে হয়েছে? জ্যাক বলে, জেরির সাথে যখন প্রথম দেখা হয় তখন সে আমাকে এই আঘাত দেয়, আর তার জন্য তাকে চরম শাস্তি পেতে হয়েছিল। এখন আর সে এমন করে না, আমাকে ভয় পায় আর আমার কথা মতোই চলে। আমরা তখন দেখি আসলে জেরি ভয় পেয়ে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। এরপর ডেভিড জ্যাককে বলে, তোমার এখানে থাকতে ভালো লাগলেও আমার ভালো লাগছে না, তাই পরে যখন কোনো জাহাজ এদিক দিয়ে যাবে তখন আমি সেই জাহাজে করে ফিরে যাব। তখন জ্যাক বলে, এদিকে এমনিতে কোনো জাহাজ আসে না, তবে আবার একটি জাহাজ আসবে, যেটার মধ্যে নতুন একজন আবহাওয়াবিদ থাকবে। এই কথা শুনে ডেভিড অবাক হয়ে বলে, এমনটা হবে না, কারণ লাইট হাউস সেখানেই বানানো হয় জাহাজ যেই দিক দিয়ে চলাচল করে সেই দিকে, মানে অনেক জাহাজ এদিক দিয়ে আসা যাওয়া করবে। জ্যাক তখন বলে, তুমি বুঝতে ভুল করছো, এই জায়গা হচ্ছে রাজনৈতিক খেলার জায়গা। এটা দেখিয়ে সরকার কাজের নামে অনেক টাকা নিচ্ছে, কিন্তু আসলে এই জায়গা কারো কোনো কাজে আসে না, আর তারা ভালো করেই জানে তুমি এখানে মারা যাবে, তাই আর কিছুদিন পরে আবার নতুন কাউকে পাঠাবে। এসব শুনে ডেভিডের মন খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে তার জীবন এখন এক কঠিন অবস্থায় আছে। এখানে থাকতে হলে তাকে সেই অদ্ভুত প্রাণীগুলোর সাথে লড়াই করে থাকতে হবে। এরপর রাতে জ্যাক তাকে বন্দুক নিয়ে সাথে দাঁড়াতে বলে। দেখা যায় লাইট হাউসের ওপরে জেরিকে রাখা হয়েছে, আর সে শব্দ করছে। এখানে আমরা বুঝতে পারি আসলে সেই শব্দ শুনে অন্য প্রাণীগুলো তাকে বাঁচাতে আসে। এরপর প্রাণীগুলো আসতে শুরু করে। তখন জ্যাক গুলি করা শুরু করে, কিন্তু এত প্রাণী দেখে ডেভিড হতভম্ব হয়ে যায়। তার শরীর যেন অবশ হয়ে আসে, সে আর গুলি করতে পারে না, ভয়ে পেছনে সরে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে জ্যাক একা একা লড়াই করতে থাকে, আর এভাবেই সকাল হয়ে যায়। তখন জ্যাক ডেভিডের শরীরে পানি ছিটিয়ে দেয় আর রেগে বলে, তুমি যদি লাইট হাউসে থাকতে চাও তাহলে আমার সব কথা শুনতে হবে, সব কাজ করতে হবে, আর রাত হলে পাহারায় থাকতে হবে। এখন যাও, বাইরে থেকে পানি নিয়ে আসো। এমন সময় ডেভিডের সামনে আর কোনো পথ থাকে না, তাই সে সবকিছু মেনে নেয়। এরপর ডেভিড বাইরে থেকে পানি নিয়ে আসে, তারপর একসাথে রান্না করে তারা 3 জন মিলে খায়। এভাবেই তাদের দিন কেটে রাত হয়। আবার রাতে সেই প্রাণীগুলো আসতে শুরু করে। তখন ডেভিড সাহস করে গুলি করা শুরু করে। একের পর এক প্রাণী তার হাতে মারা যেতে থাকে। এমন সময় জ্যাক তাকে বাইরে রেখে জানালা দিয়ে ভেতরে চলে যায়, যেন ডেভিড একাই লড়াই করতে পারে এবং শিখতে পারে। ডেভিড সারা রাত একাই লড়াই করে।
সকালে দেখা যায় তার মুখ আর শরীর সব রক্তে মাখা হয়ে আছে। এভাবেই চলতে থাকে তাদের জীবন। ডেভিড ভাবতে থাকে এই দ্বীপ তার জন্য না, সে আর এখানে থাকতে চায় না, কিন্তু সে কোনো উপায়ও খুঁজে পায় না। তার ভিতরে এক অজানা অস্বস্তি কাজ করতে থাকে। এই জায়গা, এই জীবন সবকিছুই একদম অসহনীয় করে তুলেছে তাকে। এভাবে প্রতিদিন রাতে সমুদ্র থেকে সেই অদ্ভুত প্রাণীগুলো উঠে আসে, আর তারা সারা রাত জেগে তাদের মারতে থাকে। আর সেই প্রাণীগুলো প্রতিদিনই ফিরে আসে জেরিকে নেওয়ার জন্য। দিনের পর দিন কেটে যায়। ডেভিডের শরীরও দিনে দিনে খারাপ হতে থাকে। তাদের খাবার আর গুলি শেষের দিকে চলে আসে। ডেভিড কতদিন ধরে এখানে আছে সেটা সে লাইট হাউসের এক দেওয়ালে লিখে রাখে। হঠাৎ করেই প্রাণীদের আক্রমণ বন্ধ হয়ে যায়। তখন ডেভিড জ্যাককে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয়, আসলেই কি প্রাণীগুলো জেরির জন্য আসে? যদি জেরির জন্যই আসতো তাহলে মাঝে মাঝে আসতো না, সব সময় আসতো, এমন তো হতো না। তখন জ্যাক বলে, আমি জানি না, তবে আমরা তাদের শত্রু। যতদিন পর্যন্ত সবাইকে মেরে ফেলতে পারছি না ততদিন পর্যন্ত আমাদের শান্তি নেই। এরপর দেখা যায় তারা লাইট হাউসের ভেঙে যাওয়া কাঠি ফেলে দিয়ে নতুন লাগানোর ব্যবস্থা করে। এসবের মধ্যেও ডেভিড নিজেকে গুছিয়ে রাখে। একদিন সে একটি বড় মাছের কঙ্কাল দেখে আর সেখানে একটি ছোট্ট নৌকা পায়। এরপর রাতে আবার তারা পাহারায় থাকে। এমন সময় ডেভিড বলে, এই শীতকাল মৌসুমে হয়তো মৎস্য প্রাণীগুলো অন্য কোথাও চলে যায়, অথবা তারা বুঝে গিয়েছে আমাদের সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই, তারা পারবে না। তখন জ্যাক বলে, চলে যায় কিনা জানি না, কিন্তু আরও বড় দল নিয়ে আমাদের উপর আক্রমণ করবে এটা আমি জানি। সময়ের সঙ্গে সঙ্গে ডেভিডের সঙ্গে জেরির এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। ডেভিডের এখন জেরির জন্য খারাপ লাগতে শুরু করে। সে বুঝতে পারে নিজের লোকজনকে ছেড়ে একা থাকা কতটা কঠিন। হয়তো জেরিও এমন কিছু অনুভব করে। কিছুদিন এভাবেই কেটে যায়। এরপর একদিন শেষ রাতের দিকে জ্যাক আর ডেভিড সময় কাটানোর জন্য দাবা খেলতে বসে। এমন সময় জ্যাক দেখে একটা মৎস্য প্রাণী তাদের জানালায় চলে এসেছে। সাথে সাথে সে সেটিকে গুলি করে। এরপর বুঝতে পারে আজ ডেভিড লাইট হাউসের আলো জ্বালায়নি, তাই প্রাণীরা সুযোগ দেখে আক্রমণ করেছে। ডেভিড দেখে এখন সেই প্রাণীরা বংশবৃদ্ধি করে ফেলেছে। তাদের সংখ্যা এত বেশি যে দুইজনে একসঙ্গে লড়লেও বেশিক্ষণ টিকে থাকা সম্ভব না। বন্দুকের গুলিও প্রায় শেষ হয়ে গিয়েছে। কোনো মতে বাঁচতে বাঁচতে তারা লাইট হাউসের একদম উপরের দিকে যেতে থাকে। কিন্তু এর মধ্যে নিচ থেকে এক প্রাণী জ্যাকের পা ধরে ফেলে আর টানতে থাকে। এতে জ্যাক আঘাত পায়, কিন্তু অনেক কষ্টে উপরে উঠে আসে। একসময় এমন অবস্থা তৈরি হয় যখন মনে হয় তারা আর বাঁচবে না। একের পর এক প্রাণী লাইট হাউস বেয়ে উপরের দিকে উঠে আসতে থাকে। কিন্তু ঠিক সেই সময় সকাল হয়ে যায় আর সব মৎস্য প্রাণী আবার সমুদ্রে ফিরে যায়। এরপর জেরি জ্যাকের ক্ষত সারানোর চেষ্টা করে, কিন্তু ডেভিড বুঝতে পারে এই লড়াইয়ের কোনো শেষ নেই। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এর মধ্যে তাদের গুলি প্রায় শেষ, আর খাবারও এতটাই কম যে তার বেশি দিন চলবে না। একদিন সমুদ্রের পাশে ঘোরাঘুরি করার সময় হঠাৎ ডেভিড একটি জাহাজ দেখতে পায়। সে তাড়াতাড়ি ভেতর থেকে ফ্লেয়ার গান নিয়ে আসে আর জাহাজটিকে সিগন্যাল দেওয়ার জন্য এগিয়ে যায়। কিন্তু জ্যাক তার উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে এখানে থাকতে বাধ্য করতে চায়। এমন অবস্থায় হঠাৎ জেরি জ্যাকের উপর আক্রমণ করে বসে। এই দৃশ্য দেখে জ্যাক অবাক হয়ে যায়। তার পোষা প্রাণী এখন তার বিপক্ষে চলে গিয়েছে। জেরিও বুঝতে পারে সে ভুল মানুষের পক্ষ নিয়েছে, তাই সে সেখান থেকে সোজা সমুদ্রের দিকে চলে যায়। এরপর জ্যাক ডেভিডের কাছ থেকে ফ্লেয়ার গান নিয়ে নেয় আর লাইট হাউসের দিকে চলে যেতে থাকে। তখন ডেভিড কান্না করতে করতে বলে, তুমি একজন কাপুরুষ, তুমি হেরে যাও একজন মানুষ, তাই নিজের বন্ধুদের চলে যেতে দাও না। ধীরে ধীরে সে জাহাজ ডেভিডের চোখের সামনে সমুদ্রে মিলিয়ে যায়। আসলে জ্যাক চায় না তারা দুজন কোথাও চলে যাক, কারণ সেখানে রাজা হয়ে আছে। ডেভিড আর জেরি তার কাজের লোক হিসেবে আছে। জ্যাকের ইচ্ছে হলে সে ডেভিডের সাথে কথা বলে, আর অন্যদিকে জেরি মেয়ে হওয়ার কারণে তার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করে। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। জ্যাক ধীরে ধীরে ডেভিড আর জেরি দুজনের সাথেই খারাপ ব্যবহার করা শুরু করে। বিশেষ করে জেরিকে সে নির্দয়ভাবে মারধর করে, যা ডেভিডের একেবারেই পছন্দ হয় না। একদিন ডেভিড জেরিকে তার বয়সে ছোট্ট নৌকাটি দেখায় আর বলে, এই জিনিসটিকে আমরা নৌকা বলি, এটা সমুদ্রে চলে। তখন জেরি তাকে দ্বীপের এক কোণে নিয়ে যায়, যেখানে সত্যি একটি আসল নৌকা রাখা ছিল। এটা দেখে ডেভিড খুব খুশি হয়, তবে নৌকাটি উল্টো হয়ে পড়ে আছে। এরপর ডেভিড তাড়াতাড়ি গিয়ে জ্যাককে নৌকার ব্যাপারে জানায়। তখন জ্যাক বলে সে আগে জানে দ্বীপে একটি নৌকা আছে। জ্যাক জানায় কয়েক মাস আগে এক অস্ত্রভর্তি জাহাজ অনেক গোলাবারুদ নিয়ে যাচ্ছিল। তখন সমুদ্রে ঝড় ওঠে আর সে জাহাজ দ্বীপের কাছেই ডুবে যায়।
কয়েকজন নৌকা নিয়ে দ্বীপে পৌঁছাতে সক্ষম হয়, কিন্তু সকাল হওয়ার আগেই তাদের কেউ আর বেঁচে থাকে না। সবাইকে সেই মৎস্যপ্রাণীরা মেরে ফেলে। তখন ডেভিড জিজ্ঞেস করে, সেখান থেকে কিছু পাওয়া গিয়েছে? জ্যাক বলে, জাহাজ সবকিছু নিয়ে ডুবে গিয়েছে, তবে অল্প কিছু জিনিস পাওয়া গিয়েছে। এর মধ্যে ড্রাইভিং স্যুট ছিল। এইসব কথা শুনে ডেভিডের মাথায় একটি পরিকল্পনা আসে। সে সিদ্ধান্ত নেয়, সে ড্রাইভিং স্যুট পরে আমরা নিচে যাব আর সেখান থেকে গোলাবারুদ নিয়ে আসব। এতে করে তারা একেবারে সেই মৎস্যপ্রাণীদের মেরে ফেলতে পারবে। কিন্তু জ্যাক এতে রাজি হয় না। তখন ডেভিড বলে, কেন রাজি হচ্ছ না? তুমি কি ভয় পাও? জ্যাক কোনো উত্তর না দিয়ে চুপচাপ চলে যায়। এরপর ডেভিড একাই যাওয়ার সিদ্ধান্ত নেয় আর একা একা নৌকা ঠিক করতে শুরু করে। কয়েকটা দিন আরও এভাবেই কেটে যায়। এর মধ্যে ডেভিড আর জেরির মধ্যেও এক ধরনের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। জ্যাক চুপচাপ সব দেখে ফেলে আর মনে মনে অনেক রেগে যায়। এরপর একদিন সে ডেভিডকে জানায় সে সমুদ্রে যেতে রাজি। তারপর তারা দুজন ঠান্ডা বরফের মধ্যে দিয়ে নৌকা নিয়ে এগিয়ে যায়, যেখানে সে অস্ত্রভর্তি জাহাজ নিচে ডুবে গিয়েছিল। ডেভিড নিচে নামার আগে জ্যাককে বুঝিয়ে দেয়, যদি সে দড়িতে একবার টানে তার মানে সে ঠিক আছে, যদি দুবার টানে তার মানে সে গোলাবারুদ পেয়েছে, আর যদি তিনবার টানে তার মানে সে বিপদে আছে। এরপর সে লোহার ড্রাইভিং স্যুট পরে নিচে নামে। সেখানে গিয়ে সে দেখে জাহাজ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। তবে তার ভাগ্য ভালো, সে কিছু ডায়নামাইটের বাক্স পেয়েছিল। নিয়ম মতো সে একে একে বাক্সগুলো উপরে পাঠাতে থাকে। হঠাৎ করে এক প্রাণী তার সামনে এসে পড়ে। এতে ডেভিড ভয় পেয়ে যায়। লোহার স্যুট পরে থাকার কারণে সে ব্যালেন্স রাখতে পারে না আর নিচে পড়ে যায়। স্যুটটি এত ভারী যে সে নড়াচড়াও করতে পারছিল না। তারপর সে তাড়াতাড়ি 3 বার দড়ি ধরে টানে, যাতে জ্যাক তাকে টেনে তোলে। কিন্তু ওপর থেকে জ্যাক সবকিছু দেখেও কিছুই করে না, চুপচাপ তাকিয়ে থাকে। নিচে থেকে ডেভিড বারবার সিগন্যাল পাঠায়, কিন্তু কোনো সাড়া আসে না। জ্যাকের মনে অনেক দিন ধরে রাগ জমেছিল, আর তাই ডেভিড মারা গেলেও তার তেমন কিছু আসে যায় না। তখন ডেভিড দেখে সে প্রাণী আসলে এক মৎস্য প্রাণীর বাচ্চা। এরপর অনেক কষ্টে সে নিজের স্যুটটি কিছুটা খুলে ফেলে। তখন এক চাপ তৈরি হয়, আর সেই চাপের সাথে সাথে সে উপরের দিকে ভেসে উঠে আসে। জ্যাক তখন তাকে নৌকায় তুলে নেয়। এরপর তাদের মধ্যে কোনো কথা হয় না, কারণ ডেভিড বুঝে যায় জ্যাক তাকে বাঁচানোর চেষ্টা করেনি, আর জ্যাকও জানে ডেভিড এটা বুঝে ফেলেছে। তাই এ নিয়ে কেউ কিছু বলে না। এরপর তারা চেক করে দেখে এই বাক্সের সবকিছু নষ্ট হয়ে গিয়েছে। তবে ভাগ্য ভালো, অন্য এক বাক্সের গোলাবারুদ আর বোমা ঠিক আছে। তারা সেই বোমাগুলো বাইরে সাজিয়ে রাখে। তখন দেখা যায় আকাশ থেকে তুষার পড়ছে, মানে এখন ঠান্ডা আরও তীব্র হবে। এরপর তারা রাতে সেই প্রাণীদের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কেউ আসে না। এমনি করে কয়েকদিন কেটে যায়, আর কোনো আক্রমণ হয় না। একদিন দেখা যায় জ্যাক সারারাত পাহারা দেয় আর ঠান্ডায় জমে যায়। তার হাত বারবার বোমার মেন রিমোটে আটকে যায়। এরপর সেখানে ডেভিড আসে। সে কোনোভাবে জ্যাকের হাত রিমোট থেকে সরিয়ে ভেতরে নিয়ে যায়। সে মুহূর্তে জ্যাককে খুব অসহায় লাগে। দেখে মনে হয় তার ধৈর্য এখন ভেঙে গিয়েছে। ডেভিড তখন রিমোটের তার খুলে রাখে, কারণ যদি জ্যাক ভুল করে সেখানে চাপ দেয় তাহলে তাদের পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। এরপর অনেক দিন কেটে যায়। একদিন জ্যাক হঠাৎ করেই মাথা গরম করে ফেলে। সে জেরিকে মারতে থাকে আর বলে, এই মৎস্য প্রাণীটি হয়তো তার সাথীদের সব বলে দিয়েছে। সে আমাদের এখান থেকে গুপ্তচরাবৃত্তি করছে, তাই ওরা আর আক্রমণ করছে না। এই দৃশ্য দেখে ডেভিড এগিয়ে এসে জ্যাককে থামাতে চেষ্টা করে। তখন জ্যাক তার কলার ধরে ফেলে। কিছুক্ষণ পর জ্যাক একটু শান্ত হয়ে যায়। তারপর বলে, আমরা আজ রাতে মেন গেট খুলে রাখব। তুমি থাকবে সিঁড়িতে আর আমি থাকব রিমোটের পাশে, আর যখনই তারা আসবে আমি বোমা ফাটিয়ে দিব। এসব কথা বলে জ্যাক সেখান থেকে চলে যায়। অন্যদিকে জেরি আর ডেভিড মন খারাপ করে চুপচাপ বসে থাকে। এরপর সন্ধ্যা থেকে তারা প্রস্তুতি নিতে শুরু করে। তারা অনেকদিন অপেক্ষা করে, কিন্তু মৎস্যপ্রাণীরা আর আসে না। এতে জ্যাক খুব রেগে যায়। একদিন সে আবার জেরিকে মারধর করে আর জোরে চিৎকার করে বলতে বলে তার সাথীদের ডাকতে। জেরি কোনো উপায় না পেয়ে চিৎকার করে তার সাথীদের বাঁচাতে বলে। ডেভিড সব দেখেও কিছুই বলে না, যেন এবার সে নিজেও এসবের শেষ দেখতে চায়। ডেভিড তখন সিঁড়ির পাশে দাঁড়িয়ে পাহারা দেয়। হঠাৎ নিচের একটি আলো নিভে যায়। সঙ্গে সঙ্গে সে বাইরে গিয়ে দেখে প্রাণীগুলো আসছে কিনা, কিন্তু কাউকে দেখতে পায় না। এরপর সে আবার আলো জ্বালায়। ঠিক তখনই একটি প্রাণী তার উপর আক্রমণ করে। ডেভিড কোনোভাবে সেই প্রাণীটিকে মেরে ফেলে। অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাই সেই প্রাণীগুলো আবার সমুদ্র থেকে বেরিয়ে আসতে শুরু করে। তারা সোজা মেন গেটের দিকে এগিয়ে আসে আর ভেতরে ঢুকে ডেভিডের উপর আক্রমণ করে। ডেভিড সাহস করে প্রাণীদের সঙ্গে লড়াই শুরু করে। যে মুহূর্তে প্রাণীগুলো লাইট হাউসের একবারে কাছাকাছি চলে আসে,
জ্যাক তখনই রিমোটে চাপ দেয়, কিন্তু বিস্ফোরণ হয় না, কারণ ডেভিড আগে রিমোটের তার খুলে রেখেছিল, তাই সেটা এখন কাজ করে না। এরপর প্রাণীরা জ্যাকের উপর আক্রমণ করে। জ্যাক গুলি করতে থাকে, কিন্তু দেখে মনে হয় না যে এর কোনো শেষ আছে। অন্যদিকে ডেভিড নিচ থেকে লড়তে লড়তে উপরে আসে। সে দ্রুত রিমোটের তার জোড়া দেয়, তারপর রিমোটে চাপ দেয়। একপাশে বোমা বিস্ফোরণ হয়, চারদিকে ধোঁয়ার ধুলোয় ভরে যায়, আর অনেক প্রাণী সেই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। তবে তখনও বড় বোমাটি বিস্ফোরণ করা হয়নি। জ্যাক তখন সেই বড় বোমাটিরও বিস্ফোরণ ঘটায়। এতে সবাই সে আক্রমণের শিকার হয়। চারদিক ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়, কিছুই দেখা যায় না। পরদিন সকালে দেখা যায় ডেভিড জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। এখন সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। পাশে তাকিয়ে দেখে জ্যাকও পড়ে আছে নিস্তেজ অবস্থায়। ডেভিড ভাবে জ্যাক মারা গিয়েছে। তখনই জ্যাকের জ্ঞান ফিরে আসে। সে ধীরে ধীরে বলে, যদি আমার মৃত্যু হয় তাহলেই খোলা আকাশের নিচে আমাকে মাটি দিও। আমরা জানতে পারি জেরি সেখানে নেই। চারপাশে প্রাণীগুলোর দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তবে সবাই তখনও মারা যায়নি। যাদের মধ্যে এখনও প্রাণ ছিল, জ্যাক একে একে তাদের মেরে ফেলে। তখন ডেভিড একটি প্রাণীর গলা থেকে একটি লকেট পায়। সে জ্যাককে লকেটটি দেখিয়ে বলে, দেখো, তারা কারো ভালোবাসা সাথে করে নিয়ে এসেছিল, আর আমরা তাদেরই মেরে ফেলেছি। জ্যাক কিছু না বলে লকেটটি নিচে ফেলে দেয়। রাতে তারা আবার পাহারা দিতে থাকে। তখন জেরির কান্নার শব্দ শোনা যায়। জ্যাক বলে, জেরি সবসময় এভাবেই কান্না করে। আমি একদিন মাছ ধরতে গিয়েছিলাম, তখন সে আমার জালে আটকে গিয়েছিল। আমি তাকে মুক্ত করেছিলাম। তারপর থেকে সে আমার সাথেই থাকে। কোথাও গেলেও আবার মাথা নিচু করে আমার কাছে ফিরে আসে। তখন ডেভিড বলে, এখন সে আর তোমার কাছে আসার জন্য কান্না করছে না। এখন সে কান্না করছে তার সাথীদের হারানোর কারণে। একথা শুনে জ্যাক চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দিন ডেভিড পাথর দিয়ে একটি সার্কেল বানায়, আর তার মধ্যে সেই নৌকাটি রেখে যায়, যেটা সে আগে জেরিকে দেখিয়েছিল। এরপর আবার কিছুদিন কেটে যায়। একদিন জ্যাক ঘুমিয়েছিল। তখন ডেভিড তার জিনিসপত্রের দিকে তাকায়। হঠাৎ একটি ছবি তার চোখে পড়ে। ছবিটি দেখে ডেভিড অবাক হয়ে যায়, কারণ যখন সে প্রথম এই দ্বীপে আসে তখন সে আগের আবহাওয়াবিদ রবার্টের স্ত্রীর একটি ছবি দেখেছিল, আর এখন সে দেখে জ্যাকের স্ত্রীর ছবিটি সেই ছবির সঙ্গে পুরোপুরি মিলে যায়। তখন সে বুঝতে পারে জ্যাকি আসলে রবার্ট। সে ইচ্ছে করে নিজের পরিচয় গোপন রেখেছে। এর পরের দিন সন্ধ্যায় ডেভিড একটি মশাল হাতে নিয়ে সমুদ্রের পাশে সেই সার্কেলের কাছে যায়। ঠিক তখন একটি ছোট্ট মৎস্য প্রাণী পাথরের আড়াল থেকে ডেভিডের দিকে তাকায়। ডেভিড সেই মশালটি ফেলে দেয়। এরপর সেখানে জেরিও আসে। তবে তখন বন্দুক হাতে জ্যাকও সেখানে আসে এবং জেরিকে ফিরে যেতে বলে, কিন্তু জেরি কোনো নড়াচড়া করে না। ডেভিড তখন জ্যাককে বোঝানোর চেষ্টা করে আর বলে, এই প্রাণীগুলো আসলে আমাদের ক্ষতি করতে চায় না। তাদের সম্পর্কে আমাদের ভুল ধারণা ছিল। কিন্তু জ্যাক এসব কথা মানতে চায় না। সে শুধু বলে, আমাকে ছেড়ে কেউ যেতে পারবে না। এরপর সে সেখান থেকে লাইট হাউসের দিকে চলে যায়। অন্যদিকে ডেভিড প্রাণীদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করে। তখন আরও অনেক প্রাণী সেখানে এসে জড়ো হয়, কিন্তু কেউ ডেভিডের উপর আক্রমণ করে না, বরং তারা তাকে এক ধরনের আপন করে নেয়। ঠিক সে সময় জ্যাক গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গে ছোট্ট সেই প্রাণীটি মারা যায়। দৃশ্যটা খুবই হৃদয় বিদারক লাগে। এই ঘটনা দেখে ডেভিডের খুব কষ্ট হয়। জেরি কান্না করতে শুরু করে, কিন্তু জ্যাক তখনও গুলি চালাতে থাকে। এই অবস্থা দেখে ডেভিড লাইট হাউসের দিকে ছুটে যায় এবং জ্যাকের সঙ্গে হাতাহাতি শুরু করে। এক পর্যায়ে জ্যাক একটি কুড়াল নিয়ে ডেভিডের উপর আক্রমণ করতে যায়। তখন ডেভিড বলে, রবার্ট, তুমি কোনো খুনি না। একথা শুনে জ্যাক থমকে দাঁড়ায়। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বুঝতে পারে ডেভিড জেনে গিয়েছে তার আসল নাম রবার্ট। এরপর জ্যাক 3 বার বলে, ভালোবাসা। তারপর সে লাইট হাউস থেকে বেরিয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি এই জায়গায় আসার পর তার স্ত্রী মারা গিয়েছে, তাই সে আর ফিরে যেতে চায় না। বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে মৎস্যপ্রাণীরা জ্যাককে ঘিরে ধরে এবং মেরে ফেলে। এদিকে ডেভিড তাড়াতাড়ি গেট লাগিয়ে দেয় আর ভেতরে চুপচাপ বসে থাকে। সময় কেটে যায় আর ডেভিডের এখানে আসার 1 বছর হয়ে যায়। তখন এক সরকারি অফিসার দ্বীপে আসে। তার সঙ্গে একজন নতুন আবহাওয়াবিদও থাকে। তাদের উদ্দেশ্য ডেভিডকে সেখান থেকে সরিয়ে নেওয়া এবং নতুন একজনকে দিয়ে আবহাওয়া পর্যবেক্ষণের কাজ শুরু করা। কিন্তু ডেভিড তখন নিজের পরিচয় দেয় না, বরং সে এখন জ্যাক হয়ে যায়। সে চুপচাপ বেলকনিতে দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলে না, কারণ এখন সেও আর এই দ্বীপ ছেড়ে যেতে চায় না। একদম জ্যাকের মতো সে এই দ্বীপেই থেকে যায়। যেন দ্বীপের ভয়, ইতিহাস আর নির্জনতা এখন তার মধ্যেই মিশে গিয়েছে। এই সময় আমরা দেখতে পাই জেরি তার পরিবার নিয়ে খুশি আছে। এখন আর তাদের
জ্যাকের মতো মানুষের ভয় নেই। তারা দ্বীপেও এবং সমুদ্রেও স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। আর এভাবেই এই চমৎকার মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম।